যারাই মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করুক আমাদের মহান জুলাই বিপ্লব করেছে তরুণেরা। জুলাই বিপ্লব করেছে আনাসের মতো স্কুলের ছেলে, যে তার মায়ের কাছে চিঠি লিখে চলে গেছে বাংলাদেশকে স্বাধীন করতে, বাংলাদেশকে ভারতীয় হেজেমনি মুক্ত করতে এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে চলে গেছে। এবং মায়ের কাছে চিঠিতে সে তার বিদায় বাণী লিখে রেখে গেছে, এপিটাফ লিখে রেখে গেছে। একটা ক্লাস 10-এ পড়া ছেলে, সে জেনে যাচ্ছে যে সে হয়তো আর ফিরে আসতে নাও পারে এবং সে শহীদ হয়েছে। তো তাহলে যে জাতি আনাসের মতো একজন যুবকতা হয় নাই, কিশোর অতিক্রান্ত একজন আনাস জন্ম দিতে পারে, সেই জাতির আমি মনে করি না ভয় করার খুব একটা কারণ আছে। অবশ্যই বাংলাদেশের যে বিপ্লব, সেই বিপ্লবের ভ্যানগার্ড ছিল তরুণেরা, এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নাই। যারা বিতর্ক করবার চেষ্টা করছেন তারা ইতিহাস অস্বীকার করছেন। ইতিহাস অস্বীকার করলে তারাই ইতিহাসের রাস্তা করে পতিত হবেন, ইতিহাসকে অস্বীকার করা যায় না। এবং এই তরুণেরাই, আপনারা তো জানেন 2024 সালে টাইম ম্যাগাজিনে মানে কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে কিন্তু বাংলাদেশ। এবং বাংলাদেশ কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে এই কারণে যে বাংলাদেশের তরুণেরা, নিরস্ত্র তরুণেরা, তারা কোনো ভায়োলেন্ট পদ্ধতিতে বিপ্লব করে নাই, তারা শান্তিপূর্ণ পদ্ধতিতে বিপ্লব করেছে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং আরেকটি বিদেশি শক্তির, বিশাল শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়াই করেছে। লড়াই করে তারা জয়লাভ করেছে এই তরুণেরা। এই জন্যেই সারা পৃথিবীতে বাংলাদেশের যে জুলাই বিপ্লব, এটা একটা বিপ্লবের আইকনে পরিণত হয়েছে। আমরা এতদিন আমাদের বক্তব্যে 2024-এর আগে বিপ্লবের কথা বলতে গিয়ে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলতাম, আমরা ইরানিয়ান রেভলিউশনের কথা বলতাম। এই আমাদের তরুণেরা পুরো ন্যারেটিভ বদলে দিয়েছে। আজকে সারা পৃথিবী বাংলাদেশ রেভলিউশনের কথা বলে। ফ্রেঞ্চ রেভলিউশন, ইরানিয়ান রেভলিউশনকে ছাপিয়ে বাংলাদেশ রেভলিউশন এখন পৃথিবীর রেভলিউশনের নতুন বেঞ্চমার্কে পরিণত হয়েছে। এই ধরনের একটা রেভলিউশনের চেষ্টা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বছর 10 আগে আরবে করার চেষ্টা করা হয়েছিল, আরব বসন্ত, যার সৃষ্টি হয়েছিল, তৈরি হয়েছিল তিউনিসিয়া থেকে এবং তারপরে সেটা ছড়িয়ে গেছিল। দুর্ভাগ্যবশত আরব রেভলিউশন সফল হয় নাই, সেখানেও তরুণেরাই কিন্তু লিড দিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিউনিসিয়ায় যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবে যে জীবন দিয়েছিল সে একজন তরুণ শ্রমজীবী মানুষ ছিল। তিনি একজন ফল বিক্রেতা ছিলেন। তিনি নিজের গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিলেন এবং তার জন্যে বিপ্লব হয়ে গেল। আর বাংলাদেশের যারা লড়াই করেছে, যারা বিপ্লবের ভ্যানগার্ড ছিল, তারাও তরুণ ছিল। প্রধানত এটা শুরু হয়েছে ছাত্রদের দিয়ে, কিন্তু তারপরে সমাজের সর্বস্তরের মানুষ এই বিপ্লবে অংশ নিয়েছে। এবং এই বিপ্লবে আমাদের না মানার কোনো সুযোগ নাই। এত তাড়াতাড়ি তো আমরা ইতিহাস ভুলে যেতে পারি না যে এই বিপ্লবে অবশ্যই তরুণদের অবদান সর্বোচ্চ ছিল। এটা নিয়ে যেন আমরা বিতর্ক সৃষ্টি না করি। এটা বলার পরে আরেকটা জিনিস বলা প্রয়োজন, কিন্তু একটা রাষ্ট্র শুধুমাত্র তরুণদের নিয়ে পরিচালিত হয় না, রাষ্ট্র প্রবীণ এবং তরুণের সমন্বয়ে পরিচালিত হয়। অর্থাৎ প্রবীণ এবং তরুণ উভয়ের দায়িত্ব আছে একটা রাষ্ট্র পরিচালনায়। আমি আগে একটু প্রবীণদের দায়িত্বের কথা বলে আমি তরুণদের আলোচনায় আসব। প্রবীণদের দায়িত্বটা কি? প্রবীণদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে রোল মডেলে পরিণত করা। এই রোল মডেলকে যেন তরুণেরা ফলো করতে পারে। বাংলাদেশের প্রবীণদের, আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা নিজেদেরকে রোল মডেলে পরিণত করতে ব্যর্থ হয়েছে। আমরা রোল মডেল হতে পারি নাই বাংলাদেশে। আমি যদি আজকে দুর্নীতির কথা বলি, বাংলাদেশে যদি মাদকের কথা বললেন কিংবা অন্যান্য সমস্যার কথা আমরা যদি বলি, তাহলে
এটার প্রধান কারণ তো প্রবীণদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমরা পারি নাই স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশে একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তো কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে এই তরুণদের গাইড করা, কিন্তু গাইড করবার আগে যে নিজেদেরকে আগে আমাদের শুধরে নিতে হবে। আমরা যেন মানে কি বলবো, উইথ কারেজ আমরা যেন তরুণদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি। বাংলাদেশের কজন ক্ষমতাবান ব্যক্তি সত্যিকার অর্থে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে? কারণ ক্ষমতাবান ব্যক্তিদের প্রচন্ড রকম বিভিন্ন কারণে দুর্বলতা আছে। এই দুর্বলতার জন্যে তারা এই রোল মডেলে পরিণত হতে পারে নাই। তো আজকে কিন্তু এখানে অনেক প্রবীণ ব্যক্তি আমরা উপস্থিত আছি, কাজে আমাদের দায়িত্বটাও আমাদের বুঝে নিতে হবে। আর তরুণদের বিষয়ে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে তারা বিপ্লব করেছে, বিপ্লব করার পরেও তাদের কিন্তু আরো অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্ব প্রধানত যে রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্রের যে রেসপন্সিবিলিটি, সেটা একসময় তাদের কাঁধেই যাবে। সেটা আগামীকালই তাদের কাঁধে যাবে না, একটা পর্যায়ে তাদের কাঁধে যাবে, এবং সেই জন্যে তাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সেখানে আমার একটা পরামর্শ তরুণদের প্রতি, এখানে আপনারা যারা আছেন, আমি নিশ্চিত এখানে জুলাই যোদ্ধারাও আছেন, নবীন এবং প্রবীণ জুলাই যোদ্ধা সবাই আছেন এখানে। জুলাই যোদ্ধাদের নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হবে, এটা মনে রাখবেন আপনারা। কারণ এই যে বিপ্লব আমরা করলাম, এই বিপ্লবকে নস্যাৎ করতে হলে প্রথমেই এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে হবে। এবং প্রশ্নবিদ্ধ করা যাবে তখনই যখন যোদ্ধারা, তারা প্রবীণই হোক কিংবা নবীনই হোক, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা সম্ভব হবে। দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিন্তু এখন চলছে, এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলার প্রধান কিছু কারণ আছে যে আমাদের মধ্যেও হয়তো আমরা ভুলভ্রান্তি করছি, তরুণদের মধ্যেও হয়তো কিছু ভুলভ্রান্তি হচ্ছে। কাজেই তাদেরকেও সতর্ক থাকতে হবে, তাদেরকেও বুঝতে হবে যে তাদের কিন্তু টার্গেট করে রাখবে কারা? যারা যে ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে প্রভুর দেশে আশ্রয় নিয়েছে। সেই ফ্যাসিবাদের প্রধান শত্রু হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ, কারণ বাংলাদেশের তরুণ সমাজই সেই ফ্যাসিবাদকে পরাজিত করেছে। এবং এই কারণেই তরুণদেরও নিজেদের মধ্যে একতা বজায় রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।